ছাতা দিয়ে ব্যান্ডেজ, কলকাতা ফুটবল লিগে অব্যবস্থার অভিযোগ। রেলওয়ের খেলোয়াড় তারক হেমব্রমের পায়ে চোট লাগে, জোড়া ছাতা দিয়ে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা। আইএফ এর পরিকাঠামো নিয়ে প্রশ্ন খেলোয়াড়দের। মোহনবাগান বনাম রেলওয়ে ম্যাচের এই ঘটনা। পা যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে একটা শক্ত কিছু সাপোর্ট দিয়ে পাটাকে জড়িয়ে বাঁধা। এবার এর কিন্তু সেরম ভাবে কোনো আলাদা ইকুইপমেন্ট বা কিছু আছে বলে আমি জানি না। আমাদের তরফ থেকে ম্যান্ডেটারি করা আছে যে প্রত্যেকটা ক্লাবের ফিজিও থাকতে হবে। এছাড়া আমাদের তরফ থেকে যা যা লাগে, অ্যাম্বুলেন্স, এইডি মেশিন, অ্যাম্বু ব্যাগ, এগুলো আমাদের তরফ থেকে থাকে। এবং লাগা মাত্র ওখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে নিজেদের বুদ্ধি ব্যবহার করে ওখানে হাতের কাছে প্রত্যেক যে শক্ত জিনিস সেটা দিয়ে পাটাকে জড়িয়ে ব্যান্ডেজ করে দিই। কিন্তু বিশ্ব ফুটবলে এরকম ঘটনা ঘটলে কি এরকমই হবে? বিশ্ব ফুটবলের সাথে আমাদের তুলনা করলে ভুল হবে, কারণ আমাদের ফুটবল আর বিশ্ব ফুটবল এক জায়গায় নেই। সেটা টাকার দিক দিয়ে হোক, সেটা অন্য দিক দিয়ে হোক, আমরা আমাদের সামর্থ্য মতো সব রকমের চেষ্টা করি। হয়তো দেখতে মনে হচ্ছে যে ছাতা বেঁধেছে, তার জায়গায় একটা কাঠের টুকরো দিয়ে বাঁধলে হয়তো আরো বেটার হতো। এখন আমি আগে থেকে অনেক সুস্থ আছি। কালকে এমআরআই হবে, এমআরআই রিপোর্ট দেখে বলবে ডাক্তারবাবু কি হয়েছে না হয়েছে। আর সবাই যারা আমাদের সাপোর্ট করেছে মানে খেলা লাগার পরে সবাইকে ধন্যবাদ। আমাদের রেলএফসি কর্মকর্তা, ম্যানেজার, কোচ সবাইকে অনেক সাপোর্ট করেছে। আর যিনি ছাতাটা বেঁধে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। উনি এখানে ডাক্তারবাবু আসার পরে ডাক্তারবাবু ছাতাটা যে বেঁধেছে অনেক ভালো কাজ করে দিয়েছে। ধসের জেরে বন্ধ এনএইচ ট্রেন, ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। গতকাল দেখেছিলাম হঠাৎ করেই গাড়ির সামনে পাথর গড়িয়ে পড়ে এবং তারপর থেকেই ধসের জেরে বাংলা সিকিম লাইফলাইন বন্ধ। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, যান চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? তুমি যে কথাটা জানালে যে ধসের জেরেই কিন্তু নতুন করে বিপর্যয় নেমে এসেছে পাহাড়ি রাস্তায়, বিশেষ করে বাংলা সিকিম লাইফলাইন। এবং সেই রাস্তা সংস্কারের জন্য কিন্তু আজও দিনভর বন্ধ থাকবে এই 10 নম্বর জাতীয় সড়ক ঘুরপথ, অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক থেকে গরুবাথান হয়ে লাভা, কুশমাল, আলগারা হয়ে কালিম্পং, এবং যে সমস্ত যাত্রী বা পর্যটক সিকিম যাবেন তাদের সিকিম আবার ওই কালিম্পং থেকে মংসং হয়ে রংপুরে পৌঁছাবে। অনেকটা ঘুরপথ, কিন্তু যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কিন্তু NHIDCL এই সিদ্ধান্ত নিয়েছে যাতে আবার রাস্তায় জাতীয় সড়ক দ্রুত সংস্কার করা যায় এবং আবারও তার স্বাভাবিক অবস্থা ফেরানো যায়। বেশ, ধন্যবাদ পার্থ। খড়দায় জমি হাঙরের দৌরাত্ম্য, কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়াঞ্জলি ভরাট। অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে, তারা অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায় এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুজিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করা কিছু। এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা হচ্ছে। পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়াঞ্জলি, এই নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে।
ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড। এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়াঞ্জলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়াঞ্জলি। কি তৈরি হচ্ছে এখানে? মানে গাড়ির নরেজ থেকে দেয়, ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা, এগুলো আবর্জনা ফেলাচ্ছে, এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না, আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অপরাধ সেটা তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হবে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা এসএসসির চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30শে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে 44,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। সোমবার ছিল শুনানি। সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি, বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। প্রথমত হচ্ছে চিহ্নিত দাগীদের চিহ্নিত করবে কে? এসএসসি। সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা। তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে। পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড, সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল, আজকে আরও বেশি প্রুভড হলো। তাহলে এর পরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না? আমরা চাইব সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে, যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে, তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক, যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয়। এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে 2016 রুল মেনে এসএসসি পরীক্ষা হবে? প্লিজ দেখান। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে। তখন বিচারপতি বলেন, আপনি কি বলতে চান 2016 রুল মেনেই পরীক্ষা হবে? মামলাকারীদের আইনজীবী বলেন, হ্যাঁ। বিচারপতি তখন বলেন, তার মানে আপনার যুক্তি 2016 পরীক্ষা বাতিল, সেই পরীক্ষা নতুন করে নিতে হবে 2016 সালের নিয়ম মেনেই, শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে। মামলাকারীদের আইনজীবী বলেন, এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে। কারা পরীক্ষায় বসতে পারবে সেটা রায়ে স্পষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না, পরীক্ষায় কারা বসতে পারবেন না সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি। এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না। বিচারপতি বলেন, আদালত ভাবছে যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আবারও যোগ্য অযোগ্য নিয়ে চর্চা। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না।
কারণ এরা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তারা তো ছেড়ে কথা বলবে না। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয়, কিছু ক্ষেত্রে একটা আর এক রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই। অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধহয় আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে। এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে, এটা একদম ভুল। গণধর্ষণের সময় কি কসবার ল কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? কলেজের রেজিস্ট্রার প্রকাশ্যে আসার পর তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে বারবার বক্তব্য বদল ভাইস প্রিন্সিপালের। সাউথ ক্যালকাটা ল কলেজ, 25শে জুন এই কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকারী ছাত্রীর দাবি ক্যাম্পাসে তার উপর নির্যাতন চলে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত। সেই সময় কি কলেজ ক্যাম্পাসেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? কলেজের রেজিস্টারে লেখার সময় প্রকাশ্যে আসতেই এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সেই রেজিস্টার যেখানে কোনো আধিকারিকের কলেজে ঢোকার এবং বেরোনোর সময় লেখা হয়, সেখানেই ঘটনার দিন ভাইস প্রিন্সিপালের কলেজে ঢোকার সময় বা ইন টাইম লেখা হয়েছে 9:50, আবার বেরোনোর সময় বা আউট টাইম লেখা হয়েছে 9:50। এম না পিএম তার উল্লেখ নেই। রেজিস্টারের এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ নির্যাতন চলেছে রাত 10:50 পর্যন্ত, আর রেজিস্টার অনুযায়ী ভাইস প্রিন্সিপাল কলেজ ছেড়েছেন 9:50-এ। তাহলে কি গণধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? এর জবাবে নয়না চট্টোপাধ্যায়ের বারবার বক্তব্য বদল। রেজিস্টার বুক আপনার একটা সামনে এসে দেখা যাচ্ছে 9:50-এ আপনি ইন করেছেন, 9:50-এ আউট। তাহলে আপনি কি সকাল 9:50 থেকে রাত 9:50 পর্যন্ত কলেজে প্রেমিসিসেই ছিলেন? না না, আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম, মিটিং করেছিলাম। 9:50 হতেই পারে না, দেখুন ভালো করে। না না, 50 বার আইডিয়া। 25 তারিখ কখন ঢুকেছিলেন? 9:30 ঢুকেছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি দিনের কাছে গেছি সিলেবাস কমিটি মিটিং এ। আমি সকাল 10:30 থেকে দিনের রুমে মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনারা দিনের থেকে জানুন সিলেবাস। আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম। আমি কোথায় বেরিয়েছিলেন? কোথায় বেরিয়েছিলেন? 9:50 সকালে। এই রেজিস্টার ভালো করে দেখুন, দুবার 9:50 লেখা হয়েছে। দেখুন, দুটো নয় দুভাবে লেখা রয়েছে, একটা সোজা, একটা বাঁকানো। এছাড়াও রেজিস্টারে দেখা যাচ্ছে কোথাও ওভাররাইট, কোথাও কাটাকুটি। কলেজের রেজিস্টার এরকম কেন? এর পিছনেও কি কোনো গল্প রয়েছে? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।